আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা গত সোমবার ভারতীয় সংবিধানের একটি প্রাথমিক ভূমিকা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আলোচনা করেছিলাম যে আমরা কোন কোন এর মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করব সেটাও একটু ব্যাখ্যা করেছিলাম। তো সেই ব্যাখ্যাটা ধরেই তাহলে আমরা আরেকটু এগোতে পারি। আমাদের যে প্রথম অধ্যায় বা প্রথম বিষয়টা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম সেটার দিকে। হয়তো খেয়াল আছে তোমাদের যে ভারতীয় সংবিধান, এই সংবিধান বলতে গিয়ে আমি বলেছিলাম যে প্রত্যেক দেশেরই একটি করে সংবিধান থাকে দেশকে পরিচালনার জন্য, এবং সেই সংবিধান সেরকমই ভারতেরও সংবিধান রয়েছে। এবার কোনো দেশের সংবিধান লিখিত সংবিধান হয়, আবার কোনো দেশের সংবিধান অলিখিত। যেরকম ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, কিন্তু ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানও বলা যেতে পারে। এই সংবিধান কি আমরা আলোচনা করেছিলাম যে আমরা দেখতে পারি এটাকে আইন হিসেবে, আইনের সমষ্টি হিসেবে, কারণ বিধান, বিধান বলতে আইনকে বোঝায় বা নিয়মকে বোঝায়। তাহলে এই নিয়মের সমষ্টি যার মাধ্যমে দেশ পরিচালিত হয় এবং দেশের নাগরিকরা বা দেশবাসীরা সেই নিয়মকে মেনে চলে, সেটাই আমরা সংবিধান বলতে বুঝি। কিন্তু যে কোনো সংবিধান বা যে কোনো কিছু, এই নিয়মগুলো তৈরি হওয়ার পেছনে একটা কারণ লুকিয়ে থাকে। যেরকম আমাদের জীবনেও অনেক নিয়ম যখন তৈরি হয় তার পেছনে তো একটা পরিস্থিতি থাকে। হয়তো আমরা অঙ্কে কোনো বছর পরীক্ষায় নম্বরটা কম পেয়েছি। এবার দেখা গেল যে সেই সময় আমাদের যতটা সময় আমরা পড়াশুনো করতাম, হয়তো 1 ঘন্টা অঙ্ক করতাম ডেইলি। দেখা গেল আমরা একটা নিয়ম তৈরি করলাম যেখানে আমরা 1 ঘন্টা না, এবার থেকে 2 ঘন্টা ধরে অঙ্ক করব। তাহলে অঙ্কের সময়টাকে আমরা বাড়িয়ে দিলাম, অঙ্ক করার সময়টাকে। তাহলে এই যে পরিস্থিতিটা কি ছিল, পরিস্থিতিটা ছিল যে আমার পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে অঙ্কে, কিন্তু বাস্তবে আমি নিয়মটা তৈরি করলাম কি পরবর্তীকালে, যে আমি অঙ্ক করার সময়টাকে বাড়িয়ে দেবো। তাহলে তার পেছনে একটা পরিস্থিতি কাজ করে যে কোনো নিয়মের তৈরির পেছনে। আবার যদি অন্য উদাহরণ দেওয়া যায় যে আমরা খেলার মাঠে বর্ষাকালে খেলতে যাই, হয়তো ফুটবল খেলতে গেছি, ফুটবল খেলতে যাচ্ছি যখন বারবার জ্বর হচ্ছে বর্ষা, তাহলে আমরা একটা নিয়ম তৈরি করলাম যে আমরা বর্ষাকালে আর ফুটবল খেলবো না, আমরা এমন কোনো খেলা খেলবো যেটাতে আমাদের জ্বর হবে না। তাহলে যে কোনো নিয়ম তৈরির পেছনে একটা পরিস্থিতি বা প্রেক্ষাপট কাজ করে। এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে দেখবো যে তাহলে ভারতীয় সংবিধান একটা দেশের সংবিধান। এত বড় দেশ, তার এত একটা জটিল নিয়ম তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, মৌলিক আইন। তাহলে তারও তো একটা প্রেক্ষাপট ছিল, এবং সেই প্রেক্ষাপটটা এরকম তাৎক্ষণিক প্রেক্ষাপট নয়। তার প্রেক্ষাপটটা একটা বৃহৎ দীর্ঘ সময়ের একটা প্রেক্ষাপট, যার শুরু হতে পারে 1600 সাল থেকে বলা যেতে পারে। ভারত স্বাধীনতা পেয়েছে 1947-এ। তাহলে আমরা এই প্রেক্ষাপটটা প্রায় 250-300 বছর পেছনে নিয়ে যেতে পারি প্রেক্ষাপটটাকে। সেখান থেকে শুরু হচ্ছে। কারণ সেই সময়কার পরিস্থিতি কিরকম ছিল, ভারত বিভিন্ন জায়গায় রাজন্যবর্গ শাসিত ছিল, রাজাদের শাসন ছিল ভারতে, এবং সেখানে একটি কেন্দ্রীয় শাসন ছিল মুঘল রাজাদের। সেই মুঘল রাজাদের শাসনে জাহাঙ্গীরের থেকে অনুমতিপত্র নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ফরমান নেয় 1613 সালে। এবং সেই ফরমানের ভিত্তিতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে। এই প্রেক্ষাপটটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা বলতে পারি আমরা কোম্পানির শাসন ভারতে, আরেকটা বলতে পারি আমরা ব্রিটিশ সরকারের শাসন। এই কোম্পানির শাসনের সময়কালটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময়কালটাকে আমরা বলতে পারি 1757 থেকে, পলাশির যুদ্ধ থেকে নিয়ে 1857 অব্দি, এই 100 বছর আমরা ধরতে পারি। এবং ব্রিটেন সরকারের বা ব্রিটিশ সরকারের শাসনকে আমরা ধরতে পারি, বা রানীর শাসনকে আমরা ধরতে পারি ব্রিটেনের 1858 থেকে 1947 অব্দি। তো এই দুটো ভাগে আমরা প্রেক্ষাপটটাকে আলোচনা করতে পারি, ভারতীয় সংবিধান তৈরির প্রেক্ষাপটটাকে, ভারতের এই নিয়ম বা আইন তৈরির প্রেক্ষাপটটাকে। তাহলে যার শুরু বললাম যে 1613 সালে জাহাঙ্গীরের থেকে ফরমান নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতে শুরু করে।
এবং পরবর্তীকালে, এবং এদের প্রথম দিকের লক্ষ্য ছিল শুধুই ব্যবসা করা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এদের মুনাফা কামানো, এটাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু দেখলো যে আমরা যদি রাজনৈতিক ক্ষমতা পেতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ভাবলো যে ভারতে যদি শুধুমাত্র ব্যবসা করতে গেলে নানান বাধা বিপত্তি আসছে, রাজারা নানান সমস্যা তৈরি করছে, তাহলে যদি আমরা রাজনৈতিক ক্ষমতা পেয়ে যাই রাজাদের মতন, তাহলে ব্যবসাটা আমরা আরো ভালো করে করতে পারবো। এইটা তারা ভাবতে শুরু করলো। এবং 1757 যে পলাশির যুদ্ধ হলো বাংলায়, সেখান থেকে কিন্তু তারা রাজনৈতিক ক্ষমতাটা পেয়ে গেল। কারণ পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেছিল এবং সিরাজদৌল্লা হেরে গেছিল। এরপর থেকে বক্সারের যুদ্ধ 1764, সেখানেও কিন্তু এই রাজনৈতিক ক্ষমতা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে ফেলতে পারলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ব্যবসাদার সংস্থা থেকে একটি রাজনৈতিক কর্তৃত্বে পরিণত হতে শুরু করলো। এবং তখন ব্রিটেনের সরকার ভাবতে শুরু করলো যে একটা কোম্পানি ব্রিটেনের, যে কিনা ভারতের মতন এত বড় দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে, তাহলে তার ব্যবসা বাণিজ্য যেন একটি স্বেচ্ছাচারিতায় পরিণত না হয়, তার জন্য কতগুলো নিয়ম তৈরি করা দরকার। এই নিয়ম প্রথম তৈরি করছে ব্রিটিশ সরকার। ইস্ট ইন্ডিয়া ভারতে যারা কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে এবং কিছুটা পরিমাণ রাজনৈতিক কর্তৃত্ব তারা হাতে পেয়েছে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করলো রেগুলেটিং আইন। রেগুলেটর আমরা মানে কি, নিয়ন্ত্রণ করা। পাখার রেগুলেটর থাকে না, পাখা আস্তে জোরে করার জন্য, তাহলে সেরকম ভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটিং আইন তৈরি করলো ব্রিটেনের সরকার। 1773 সালে প্রথমে এই রেগুলেটিং আইনটি তৈরি করলো, যার মাধ্যমে বলা হলো যে আগে যে গভর্নর ছিল বাংলা, মাদ্রাস, মুম্বাই, এই গভর্নরদের ক্ষমতাগুলো সমান সমান ছিল। কিন্তু এই আইন তৈরি করার পর থেকে বাংলার গভর্নরকে বেশি ক্ষমতা দেওয়া হলো এবং বাংলার গভর্নর হয়ে গেলেন গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিং হলেন প্রথম গভর্নর জেনারেল ভারত বাংলার। এবং এই ওয়ারেন হেস্টিংস এর হাতে অনেকটা ক্ষমতা দেওয়া হলো। এছাড়াও কি করা হলো, এই কর্মচারীদের নিয়ন্ত্রণ করার জন্য এবং কিছু কিছু বিষয় ধর্মীয়, সামাজিক, দেওয়ানি, ফৌজদারি, এই সমস্ত বিষয়েও আইনগুলোকে যাতে সঠিকভাবে প্রয়োগ হয় এবং কেউ ভাঙলে তার যেন শাস্তি হয়, তার জন্য বিচার ব্যবস্থার প্রবর্তন করলো এখানে ব্রিটেন সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রতিষ্ঠা হলো সুপ্রিম কোর্ট। প্রথম বিচারপতিও হলেন এলিজা ইম্পে। ধীরে ধীরে এরম ভাবেই এই নিয়ন্ত্রণ করার জায়গাগুলো আরো বাড়তে থাকলো। 1784 সালে আবার একটি আইন এলো, পিটের ভারত শাসন আইন। এই পিটের ভারত শাসন আইনেও নিয়ন্ত্রণ করার কিছু কিছু কথাবার্তাগুলো এলো। তারপরে এই রেগুলেটিং অ্যাক্ট, যেটা 1973 প্রথম, এই 1773 প্রথম তৈরি হলো, 1773 পর আবার তৈরি হলো 1793-তে। 20 বছর পর পর আবার তৈরি হলো, আবার তৈরি হলো 1813-তে, আবার 1833-এ, 1853। এই 20 বছর পর পর এই সনদগুলো তৈরি হতে শুরু করলো, আইনগুলো তৈরি হলো। 1813 যে আইনটা তৈরি হলো, সেই 1813 আইনে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একা ভারতে ব্যবসা করতে পারবে না, তার সঙ্গে ব্রিটেনের অন্যান্য কোম্পানিও ভারতে ব্যবসা করতে আসতে পারে। এবার তার ফলে ভারতে বিভিন্ন ব্যবসাদাররা এলো ব্রিটেন থেকে ব্যবসা করতে, এমনকি সাধারণ নাগরিকরা থাকতে এলো, ভারতে বসবাস করতে এলো। এবং তার সঙ্গে এলো মিশনারিরা, ধর্মপ্রচারের উদ্দেশ্যে এলো। এবং তার ফলে ভারতের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বদলাতে লাগলো। এবং পরবর্তীকালে আমরা যে ভারতীয় সংবিধান পাবো, তার একটা প্রতিফলন কিন্তু এই সমস্ত আইনগুলোর মাধ্যমে তার উপর পড়বে। এই 1813 সালে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে ইস্ট ইন্ডিয়াকে ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এটা বলে দিল ব্রিটেনের সরকার এই আইনের মাধ্যমে। আইন করে বলে দিল যে 1 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে ভারতের শিক্ষা ব্যবস্থা। এবং সেই 1 লক্ষ টাকার দিয়েই কিন্তু ধীরে ধীরে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রচলন গুলোও শুরু হলো।
তো এইভাবে আস্তে আস্তে যে কোম্পানির যে শাসনটা ছিল, এই কোম্পানির শাসনে বিভিন্ন আইন তৈরি হলো। এবং পরবর্তীকালে যদি দেখি, মহাবিদ্রোহ হলো, অর্থাৎ সিপাহী বিদ্রোহ 1857। তারপরে 1858 থেকে ব্রিটেনের সরকার ঠিক করলো, ব্রিটিশ সরকার ঠিক করলো যে আমরা সরাসরি ভারতে শাসন করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সেখানে শাসন থাকবে না, ভারত হয়ে যাবে ব্রিটেনের রানীর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি দেশ। 1858 থেকে আবার বিভিন্ন আইন প্রয়োগ করতে শুরু করলো ভারতে। 1858 ভারত শাসন আইন, 1861 ভারতীয় পরিষদ আইন, 1892 ভারতীয় পরিষদ আইন, 1909 ভারতীয় পরিষদ আইন, যেটাকে আমরা মরলে-মিন্টো অ্যাক্ট নামে চিনি, 1919 মন্টেগে চেমসফোর্ড আইন। তো এই 1909 যেটা মরলে-মিন্টো অ্যাক্ট, সেখানে কিন্তু প্রথম প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার কথা বলা হয়। প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা বলতে কি বোঝায়? যেখানে আমরা প্রত্যেকে রাজনীতিতে যখন অংশগ্রহণ করবে, তাকে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রের কথা বলি সেই ক্ষেত্রে। কিন্তু প্রতিনিধিত্ব বলতে যখন আমাদের মধ্যে থেকে কিছু জন সেখানে পৌঁছবে আমাদের কথা বলতে, আমাদের হয়ে যখন অন্য কিছু জন বলবে। যেরকম ভাবে হয়তো স্কুলে হয়তো আমাদের কিছু একটা স্টুডেন্টদের একটা প্রোগ্রাম হবে, তাহলে আমরা ছাত্ররা মিলে আলোচনা করলাম। আলোচনা করার পর আমাদের মধ্যে থেকে কোনো একজন প্রতিনিধি স্যারকে গিয়ে বলে এলেন যে আমরা এই অনুষ্ঠানটি করতে চলেছি। তাহলে আমাদের আলোচনাটাকে ওই প্রতিনিধি সেখানে পৌঁছে দিচ্ছেন স্যারেদের কাছে। তাহলে প্রতিনিধির ভূমিকাটা এইখানে। তা সেরকমই ভারতীয় রাজনীতিতে এই 1909 সালের যে মরলে-মিন্টো অ্যাক্ট, সেখানে প্রথম প্রতিনিধিত্বমূলক বন্দোবস্ত চালু হয়। যদিও সেটা খুব মানে আহ, সর্বজনীন প্রতিনিধিত্ব সেখানে ছিল না, সেখানে যে সবাই ভোট দিতে পেরেছিল তা নয়, কিন্তু একটা প্রথম পদক্ষেপ শুরু হয় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। এবং পরবর্তীকালে মন্টেগু চেমসফোর্ড আইন যখন তৈরি হয় 1919-এ, সেখানে কিন্তু প্রথম কেন্দ্র আর প্রদেশ এই দুটো ভাগে ভারতীয় শাসন ব্যবস্থাকে ভাগ করা হয়, যেটা তার আগে সেরকম স্পষ্টভাবে ভারতে ছিল না। বর্তমানে তো আমরা জানি ভারতে দু ধরনের সরকার আছে, একটি কেন্দ্র সরকার আর বিভিন্ন রাজ্য সরকার রয়েছে, 28টি রাজ্য রয়েছে এবং বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে এই রাজ্য সরকারের প্রশাসন একভাবে চলে, আবার কেন্দ্র সরকারের প্রশাসন আরেকভাবে চলে। তো এই ধারণাটার প্রথম জন্ম কিন্তু হচ্ছে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে, যেটা ভারতীয় সংবিধানে পরবর্তীকালে আমরা সেটাকে গ্রহণ করছি ওখান থেকে, 1919-এর মন্টেগু চেমসফোর্ড থেকে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এই প্রেক্ষাপটগুলো আমাদের ভারতীয় সংবিধানে অত্যন্তভাবে জড়িয়ে পড়ছে। হয় এইভাবে যদি ইতিহাসটা যদি না যেত, তাহলে হয়তো প্রেক্ষাপটগুলো অন্য হতো, বা ভারতীয় সংবিধানটা প্রেক্ষাপটগুলো যদি অন্য হতো, ভারতীয় সংবিধানটাও হয়তো অন্য হতো। পরিস্থিতিটা এইভাবে এফেক্ট বা এইভাবে প্রতিফলন হচ্ছে পরিস্থিতির। এবং তার পরবর্তীকালে 1935-এর ভারত শাসন আইন, সেইখানে কিন্তু কেন্দ্র রাজ্য এই বিভাজনটা খুব স্পষ্ট হয়ে গেল, যে কেন্দ্র সরকার আলাদাভাবে কাজ করবে, রাজ্য সরকার আলাদাভাবে কাজ করবে। এবং এই ব্যবস্থাকে আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থা বলতে পারি, যেটা ভারতে এখনো আছে। ভারতীয় সংবিধান পরবর্তীকালে এই বন্দোবস্তটাকেই গ্রহণ করেছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। এবং রাজ্য সরকার শাসন বিভাগে কোন কোন বিষয়গুলো পড়বে, রাজ্য সরকার কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারবে, সেরকম ভাবে কেন্দ্র সরকার কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারবে, কেন্দ্র সরকার কোন কোন বিষয়ে শাসন করতে পারবে, এই বিভাজনটা 1935 সালের ভারত শাসন আইনে প্রথম করা হয়। যেটা আমরা পরবর্তীকালে ভারতীয় সংবিধানে দেখব যে এই বিষয়টা কিন্তু সংবিধানে রয়েছে। তাহলে এইভাবে ধীরে ধীরে ভারতীয় সংবিধানের একটি প্রেক্ষাপট তৈরি হতে শুরু করে কতগুলো আইনের মাধ্যমে, যেখানে আমরা প্রেক্ষাপটটাকে দুটো ভাগে ভাগ করলাম। একটা ভাগ হলো কোম্পানির শাসন, আরেকটি ভাগ হলো
ব্রিটেনের রানীর শাসন বা ব্রিটিশ সরকারের শাসন, যেটা প্রথমটা 1757 থেকে 1857 এবং পরেরটা 1858 থেকে 1947। এবং এই যে থেকে ব্রিটেনের দ্বারা প্রভাবিত হয়ে বা ব্রিটেন নিয়ন্ত্রণ করে যে নিয়মগুলো আস্তে আস্তে তৈরি করলো, এই সময় কিন্তু ভারতীয়দের মধ্যেও একটা ব্রিটিশ বিরোধী মনোভাব জাগছিল। বিশেষ করে বিংশ শতকে বা 1900 সালের পর থেকে এটা আরো পরিমাণ বাড়তে থাকে। বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তৈরি হয় বিশেষ করে বাংলাতে, এবং বাংলা পরবর্তীকালে মহারাষ্ট্র, পাঞ্জাব, এই সমস্ত এলাকাতে বিপ্লববাদের জন্ম হতে শুরু করে। কিছু মানুষ হাতে বন্দুক তুলে নেয়, অস্ত্র তুলে নেয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, যে তাদেরকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতেই হবে, ভারতকে মুক্তি দিতে হবে, এই ভাবনা নিয়ে। এছাড়াও ভারতে সেই সময় একটা মূল ধারার আন্দোলন চলছিল, কংগ্রেসী আন্দোলন। সেই আন্দোলনের মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 1920-র দশকের পর থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে আন্দোলনগুলো হতে থাকে পরপর। 1920-র দশকে অসহযোগ আন্দোলন, 30-এর দশকে আইন অমান্য আন্দোলন, 40-এর দশকে ভারত ছাড়ো আন্দোলন। তো এই আন্দোলনগুলো কোনো না কোনো ভাবে ব্রিটিশ সরকারকে নাড়া দিতে শুরু করে। এবং 40-এর দশকে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল আন্তর্জাতিক রাজনীতির বড় বড় দেশগুলো, একটি এক অক্ষ শক্তি এবং আরেকটি মিত্র শক্তি। এই অক্ষ শক্তি মধ্যে ছিল হিটলার বা জার্মানি। জার্মানি কি করে, ব্রিটেনকে খুবই ক্ষতিগ্রস্ত করে দেয়। তার ফলে ব্রিটেন সরকার পুরো ভারতকে ছেড়ে দিতে চাইছিল, কারণ আর ভারতকে উপনিবেশ হিসেবে টানা ব্রিটিশদের পক্ষেও সম্ভব হচ্ছিল। একে আন্তর্জাতিক পরিস্থিতির একটি চাপ, তার সঙ্গে যুক্ত হয়েছিল ভারতীয় যে আন্দোলন চলছিল ভারতের অভ্যন্তর থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের আন্দোলন, মানে যুদ্ধ করে ভারতকে দখল করার যে চেষ্টা, তার সঙ্গে গান্ধীজির এই ধরনের বড় বড় পদক্ষেপের আন্দোলন, তার সঙ্গে বিপ্লববাদ, সবকিছু মিলে মিশে ব্রিটিশ সরকার এখান থেকে ভারত ছেড়ে যেতে বাধ্য হয়। এই যাওয়ার পরিকল্পনা করার সময় যে ভারতের, ব্রিটিশ সরকার তো চলে যাবে, তারপরের ভারতটা কিভাবে চলবে, ব্রিটিশ সরকার তো ব্রিটিশ সরকারের আইন দিয়ে ভারতটাকে চালাচ্ছিল, তাতে ভারত থেকে অনেক অর্থনৈতিক শোষণ করছিল, অনেক সামাজিক অবদমন হচ্ছিল। কিন্তু এরপর ভারত চলবে কি করে? তাহলে ভারতের জন্য নিজস্ব আইন তৈরি করতে হবে, ভারতের জন্য নিজস্ব নিয়ম তৈরি করতে হবে। তার জন্য কি দরকার? ভারতের নিজস্ব সংবিধান। এই সংবিধান তৈরির কথা বহুকাল আগে 1922 সালে মহাত্মা গান্ধী তুলেছিলেন, যে ভারতের জন্য নিজস্ব সংবিধানের প্রয়োজন। 1928 সালে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরুও একটি খসড়া সংবিধানের প্রস্তাব পাশ করেছিলেন কংগ্রেস থেকে। তাহলে এই সংবিধানটা তৈরির ভাবনাও কিন্তু ভারতীয়দের মধ্যে বহুকাল ধরে ছিল, যে ভারতের জন্য একটি নিজস্ব সংবিধান হওয়া দরকার। এবং বাস্তব পরিস্থিতিতেও ব্রিটিশ সরকার যখন চলে যাচ্ছে, তখন ভারতের জন্য নিজস্ব সংবিধান তৈরির কথাটা ব্রিটেন সরকার অনেক অংশে মেনে নিচ্ছে। কারণ সেই সময় 1942-এ স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসছে, ক্রিপস মিশন নিয়ে। তাদের কমিটি কিন্তু ভারতের জন্য নিজস্ব সংবিধানের এই প্রস্তাবটি মেনে নিচ্ছে। 1946-এর 15ই মার্চ প্রধানমন্ত্রী অ্যাটলিও ভারতীয়দের জন্য নিজস্ব সংবিধানের প্রস্তাব মেনে নিচ্ছে, যে ভারতীয়রা নিজেরা নিজেদের সংবিধান তৈরি করতে পারে, এবং তারা যদি সংবিধান তৈরি করে নেয়, তারপর আমরা, অর্থাৎ ব্রিটিশরা, এখান থেকে ছেড়ে চলে যাব নিজেদের দেশে। ভারত ব্রিটেনের কলোনি থেকে বা উপনিবেশ থেকে মুক্তি পেয়ে যাবে। এবং শেষ পর্যন্ত 1946-এ ক্যাবিনেট মিশন এই ভারতীয়দের জন্য সংবিধানের প্রস্তাবটাকে পাশ করছে। এবং ভারতে 1946 সালে 9ই ডিসেম্বর একটি সংবিধান সভা তৈরি হচ্ছে, যে সংবিধান সভায় দেশের বিভিন্ন অংশের মানুষ প্রতিনিধিত্ব করছে। এই সভাটা তৈরি হবে ঠিক হয়েছিল
389 জনকে নিয়ে এই সভাটা বসবে, যারা ভারতের সংবিধান রচনা করবে বা লিখবে। কিন্তু কি হয়ে যায়, 1947 সালে যখন ভারত স্বাধীনতা পায়, তখন ভারত শুধু স্বাধীন হয় না, ভারত অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে পড়ে। আজকে যেটা বাংলাদেশ আমরা দেখতে পাই, বাংলাদেশের সেই অংশটা, এবং আজকে যেটা পাকিস্তান দেখতে পাই সেই অংশটা, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তখনকার দিনে ভারত থেকে আলাদা হয়ে যায়। এবং ভারতেরও আজকে আমরা যে টোটাল পুরো মানচিত্রটা দেখতে পাই, তার মধ্যেও বহু অংশ সেই সময় 1947-এ দাঁড়িয়েও বেশ কিছু রাজাদের শাসন ছিল। যেরকম কাশ্মীরে রাজাদের শাসন, জুনাগড়ে রাজার শাসন, মাদ্রাসে নিজামের রাজার শাসন, মণিপুরে রাজার শাসন। তাহলে ভারতের এই ম্যাপের মধ্যেও মাঝখান থেকে কিছু কিছু অংশ কিন্তু রাজাদের শাসনে চলছিল। তাহলে ভারত এরকম ভাবে বিভিন্ন ভাগে বিভক্ত হতে থাকে। তাহলে এই সংবিধান সভা যে তৈরি হবে, সেটা যে 389 জন নিয়ে ঠিক হয়েছিল, ভারত বিভক্ত হওয়ার পরেই সভাটি আরো ছোট হয়ে যায়। সভাটির সংখ্যা হয়ে ওঠে, সদস্য সংখ্যা হয়ে ওঠে 299 জন। সেখানে 229 জন ভারতের প্রদেশগুলো থেকে আসেন, অর্থাৎ প্রতিনিধিরা আসেন 229 জন, এবং 70 জন আসেন রাজন্য শাসিত রাজ্যগুলো থেকে, মানে কাশ্মীর, জুনাগড়, এই সমস্ত রাজন্য শাসিত রাজ্যগুলো থেকে আসে। এবং 229-এর মধ্যে বেশিরভাগই ছিলেন কংগ্রেসি নেতারা, কারণ সেই সময় এটা ভোট হয়েছিল। যদিও সেই ভোটদানের অধিকার বর্তমানে যেরকম ভাবে ভোট হয় যে সর্বজনীন ভোটাধিকার, 18 বছরের উপরে হলেই সবাই ভোট দিতে পারবে, সেরকম ছিল না। সেটাতেও অনেক লিমিটেশন ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল সেখানে। তো তার মাধ্যমেই এই বেশ কিছু জন মিলে ভারতের সংবিধান তৈরির কাজে যুক্ত হয়ে পড়ে। 1946 সালে 9 ডিসেম্বর থেকে এই সংবিধান সভার আয়োজন হয়, এবং সংবিধান সভার 11খানা অধিবেশন হয় আলাদা আলাদা করে। অধিবেশনের দিনগুলোকে যদি আমরা যুক্ত করি, তাহলে মোট 165 দিন লেগেছিল। আর যদি আমরা সময়কাল হিসেবে দেখি, 1946-এর 9 ডিসেম্বর থেকে সংবিধান তৈরি হয়েছিল 1949-এর 26 নভেম্বরে গিয়ে। মানে পুরো সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এবং এটা তৈরি করতে যথেষ্ট পরিমাণ সেই সময় খরচাও হয়েছিল ভারতে, আনুমানিক 64 লক্ষ টাকা সেই সময় খরচ হয়েছিল। প্রথম এই সংবিধান সভাতে ঠিক হয়েছিল যে সংবিধান সভার সভাপতি, একজন অস্থায়ী সভাপতি প্রথম ঠিক হয়েছিল, তার নাম সচ্চিদানন্দ সিংহ। এবং পরবর্তীকালে একজন স্থায়ী সভাপতি ঠিক হয়েছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। ভারতের পরবর্তীকালে যিনি প্রথম প্রধানমন্ত্রী হন, জওহরলাল নেহেরু, তিনি এই সংবিধান সভায় একটি অবজেক্টিভ রেজলিউশন পাশ করেছিলেন, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পাশ করেছিলেন, যে এই সংবিধান সভায় আলোচনা হবে কোন কোন মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এই সংবিধান সভার বিষয়টা কি হবে, নতুন যে ভারত যে দেশটা তৈরি হবে তার নিয়মগুলো কোন কোন দিকে ফোকাস করবে, কোন কোন দিকে দিশা দেবে, সেই বিষয়গুলো নিয়ে প্রথম আলোচনা করেছিলেন জওহরলাল নেহেরু। এবং ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল একটি খসড়া কমিটি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো কমিটি তৈরি হয়েছিল। প্রত্যেকটা কমিটির রিপোর্ট গেছিল বি.আর. আম্বেদকরের কাছে, এবং সেই কমিটির রিপোর্টগুলোকে তিনি দেখে তারপরে সেগুলোকে সংশোধন করে তারপরে সেগুলোকে জনসাধারণের সামনে তিনি পেশ করেছিলেন। এবং সেখান থেকেও আবার কিছুটা রেকটিফিকেশনের পর বা সংশোধনের পর এই ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল। সেখানে ভারতীয় সংবিধানে আগের দিনই বলেছিলাম যে 395টা ধারা যুক্ত হয়, 1 2 3 4 করে নিয়মগুলো যুক্ত হয়, ইংলিশে বললে আর্টিকেল। এবং এই ধারার পরেও কি হয়, সেখানে এই ধারাগুলোকে কতগুলো চ্যাপ্টারে ভাগ করে দেওয়া হয়, সেটাকে ইংলিশে পার্ট বলা যায়, আর বাংলায় বললে ভাগ বলা যেতে পারে। ওরকম ভাগ কটা রয়েছে, 22খানা ভাগ রয়েছে। এবং শেষে 8খানা তালিকা বা 8টি তপশিল যুক্ত হয় সেখানে। বর্তমানে এই আর্টিকেলের সংখ্যা, যেহেতু বলেছিলাম আগের দিন যে সংবিধান সংশোধন হয়, কারণ এই সংবিধানটা তৈরি হলো 1949-এর 26 নভেম্বর,
আর কার্যকর হলো 1950-এর 26শে জানুয়ারি। তো আজ প্রায় 76-77 বছর হয়ে গেছে সংবিধান তৈরি হয়েছে। এই 76-77 বছরে সমাজ পাল্টাচ্ছে, তাহলে সংবিধানের পরিস্থিতিও পাল্টাচ্ছে, দেশের পরিস্থিতি। তাহলে সংবিধানের নিয়মগুলো পুরনো হয়ে যাওয়ার কথা, তাহলে নিয়মগুলো পাল্টাচ্ছে। এই সংবিধান সংশোধনও হচ্ছে। আজ পর্যন্ত প্রায় 106 বার সংবিধানকে সংশোধন করা হয়েছে। তার ফলে কি হয়েছে, সংবিধানের যে ধারার সংখ্যা, নিয়মের যে তালিকাগুলো, সেগুলো অনেক বেড়ে গেছে। 450-500-র দিকে তালিকাগুলো চলে গেছে, ধারাগুলো চলে গেছে, এতটা বেড়ে গেছে। ভাগও 22টা থেকে আরো বেড়ে গেছে। 8টি তপশিল ছিল, সেটাও 12টা তপশিলে পরিণত হয়েছে। তাহলে সংবিধান, ভারতীয় সংবিধান মোটা তো ছিলই, সর্ববৃহৎ তো ছিলই, আরো বৃহৎ হয়ে গেছে। তাহলে এই হলো সংবিধানের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। যে প্রেক্ষাপটটাকে আমি প্রথমে বললাম, যে প্রেক্ষাপটটা যে কোনো জিনিসের জন্য খুবই জরুরি, তার পরিস্থিতিটা কিরকম ছিল ভারতীয় সংবিধান তৈরি হওয়ার। সেই পরিস্থিতিটা বলতে গিয়ে আমি পরিস্থিতিকে দুভাগে ভাগ করেছিলাম। একটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল, আর একটি হলো ব্রিটেন সরকারের শাসনকাল বা রানীর শাসনকাল। এবং সেখানে জাতীয়তাবাদী আন্দোলনের একটি ভূমিকার কথা বললাম, যেখানে জাতীয়তাবাদী আন্দোলনগুলো ব্রিটিশ সরকারকে ছাড়তে বাধ্য করেছিল ভারতকে। এবং সেই আন্দোলন বহুমুখী আন্দোলন, কোনো একটি কংগ্রেসের আন্দোলন বা কোনো একটি সুভাষচন্দ্র বসুর আন্দোলন বা কোনো বিপ্লবীদের আন্দোলন একা নয়। সব আন্দোলনগুলোকে মিলে একটি ফোর্স কাজ করেছিল, একটি শক্তি কাজ করেছিল ব্রিটিশ সরকারকে তাড়াতে, ভারত থেকে চলে যেতে বাধ্য করেছিল। এবং তার সঙ্গে বাধ্য করেছিল একটি আন্তর্জাতিক পরিস্থিতি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা হিটলারের প্রচন্ড আগ্রাসী মনোভাব, সেটাও ব্রিটেনকে খুবই ভাবে দুর্বল করে দিয়েছিল। তার ফলে ব্রিটেন চলে যেতে বাধ্য হচ্ছিল, ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল। কিন্তু শুধু ছেড়ে গেলে হতো না, কারণ ভারত বহুদিন ধরেই নিজস্ব সংবিধান তৈরির জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়টাকেও কাজে লাগিয়ে কিন্তু ভারত সংবিধান সভা তৈরি করতে সফল হয়েছিল, এবং যথেষ্ট শক্তিশালী একটি সংবিধান তৈরি করতেও সফল হয়েছে। এবং যে সংবিধানের জন্য ভারতের আজ অবধি প্রায় এত বছর স্বাধীনতা হয়ে গেছে, ভারত কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সংবিধানের জন্য। কারণ যে দেশের সংবিধান যত শক্তিশালী হবে, সে দেশ ততটা শক্তিশালী হতে পারবে, সে দেশ তত ভালো নিজেকে সাস্টেন করতে পারবে। এবং ভারত এটা সফলতার সঙ্গে করেছে। ঠিক আছে, এই হলো ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট বা প্রথম পার্ট আমাদের। দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো।